প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নিটোল টাটা ২১শে রাত দেখবার জন্যে। আজকে আমরা আলাপ করব একটি রাজনৈতিক সংগঠন নিয়ে। গতকাল ২৩শে জুন যে সংগঠনটির হীরক জয়ন্তী পালিত হলো। আমি শুরু করবার আগে আজকে আমরা স্টুডিওতে যারা আছি, যে রাজনৈতিক দলটিকে নিয়ে আমরা কথা বলবো না, নাটক সিনেমার কথা নয়, বা উপন্যাসের কাহিনী নয়, অথবা ক্রিকেটের ছক্কা বা হ্যাট্রিকও নয়। আমরা কথা বলবো আওয়ামী লীগের রাজনৈতিক সংগ্রাম, যুদ্ধ এবং চড়াই উতরাই, ত্যাগ, অর্জন, অথবা একটি নির্যাতিত, নিপীড়িত, অবহেলা জর্জরিত জাতির আত্মপরিচয় দানকারীর একটি রাজনৈতিক সংগঠন নেতৃত্ব দিয়েছিল যারা, অথবা যারা মুক্তি এনে দিয়েছিল, সেই রাজনৈতিক দলের ৭৫ বছর পূর্তি নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং আমাদের নিটোল টাটা ২১শে রাতের আজকের বিষয় হচ্ছে সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর। সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছরে আজকে ২১শে টেলিভিশনের স্টুডিওতে আছেন আমাদের দুই সম্মানীয় আলোচক অতিথি। আমার ঠিক ডান দিকে আছেন অধ্যাপক ডক্টর জিনাত হুদা, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, এবং তারপরেই আছেন সোহরাব হাসান, জ্যেষ্ঠ সাংবাদিক এবং কবি। কথা বলবো তাদের সঙ্গে। তার আগে আমি অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধা জানাই রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতা এবং আমাদের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই শুরুতে রাজনৈতিক দলের শুরু থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের প্রতি, এবং আন্দোলন সংগ্রাম যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান হবে সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর। তবে আলোচনা শুরু করবার আগে এবং অতিথিদের কাছে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ক্লিপিংস দেখে নেব ভিডিওতে, যেটি যে গতকালকে ২৩শে জুন আওয়ামী লীগের যে ৭৫ বছর পূর্তি হলো, সেই উপলক্ষে ছোট্ট একটা ক্লিপিং দেখে আমরা তারপরে আমাদের আলোচনা অনুষ্ঠানে আসব। প্রিয় দর্শক, চলুন দেখে নিই আজকের অনুষ্ঠান শুরুর আগের ক্লিপিংসটি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, এদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। নৌকা জিতবে জনগণ, ১৬ কোটি মানুষের আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি ৭৫-১৫ আগস্টের পর। বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। আমার একটাই আবেদন থাকবে আমাদের সংগঠনের প্রতিটি নেতাকর্মীর কাছে, সংগঠনকে সুসংগঠিত করতে হবে। যে কোনো একজন রাজনীতিবিদের জীবনে সংগঠনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়, যতই ষড়যন্ত্র হোক, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব, এটাই আমাদের লক্ষ্য।
রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জন ও বাঙালি জাতির উত্থান হবে প্রতিটি স্পন্দনে। দেখছিলাম গতকাল 23শে জুন ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে আওয়ামী লীগের 75 বছর পূর্তি পালিত হয়েছে, একটি শেষের দিককার একটি দৃশ্য যেখানে লেজার শো হয়েছে, লাইট শো হয়েছে, সেটি হয়েছে রোজ গার্ডেনে। রোজ গার্ডেন একটি গুরুত্বপূর্ণ নাম, আজকে আলোচনায় আসবে নিশ্চয়ই আমাদের আলোচকদের মুখ থেকে। আমি শুরুতেই অধ্যাপক ডক্টর জিনাত হুদার কাছে যাচ্ছি। 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে একটু শুরুর দিকের কথা শুনি আপনার কাছে। ধন্যবাদ। আমি প্রথমেই বাংলাদেশ আওয়ামী লীগকে শুভেচ্ছা জানাচ্ছি। 75টি বছর পাড়ি দিয়েছে, প্ল্যাটিনাম জুবলি তারা পালন করেছে। এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা যে কোনো একটি রাজনৈতিক দল বা সংগঠনের জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশকেও যদি আমরা ধরি, নিঃসন্দেহে একটি প্রাচীন, একটি সমৃদ্ধ দল। যে প্রসঙ্গটি আপনি টেনেছেন, ঐতিহাসিক যে রোজ গার্ডেন, যেটি আসলে ঐতিহাসিক ভবন, সেই ভবনে 1949 অর্থাৎ সদ্য পাকিস্তান 47-এ যে পাকিস্তানটির জন্ম হলো দ্বিজাতি তত্ত্বের ভেতর দিয়ে, এবং যেই পাকিস্তানটির যাত্রা শুরু হয়েছিল পার্টিকুলার কিছু তত্ত্ব বা কিছু ধারণা, বিশেষত মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে যে একটি নতুন যাত্রাপথের শুরু হলো, সেই এবং উর্দুর বা ভাষা নিয়ে যে বিতর্কের শুরু হলো, তার পরিপ্রেক্ষিতে একটি নতুন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, তার কিন্তু যাত্রা শুরু হলো। প্রেক্ষাপটটা বুঝতে হবে এভাবেই যে সেই সময় কিছু নতুন চিন্তা চেতনার একদল তরুণ, একদল অত্যন্ত ঋজু সমৃদ্ধ, আমি বলবো রাজনীতিবিদ, তাদের যে একটা সমন্বয়, একটা নতুন সংগঠন দাঁড়িয়ে যাচ্ছে সেই নতুন একটি পাকিস্তানে। সেখানে কিন্তু মুসলিম লীগ আছে এবং মুসলিম লীগ সহ অন্যান্য সংগঠনগুলো আছে, কিন্তু তারই পাশাপাশি আরেকটি নতুন সংগঠন এসে যাচ্ছে এবং তার থিওরি, মানে তার প্রিন্সিপালস বা তার মূল নীতিগুলো কি দাঁড়াচ্ছে। এই আওয়ামী লীগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু তত্ত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। এটি একটা বিশাল, আমি বলবো যে আওয়ামী লীগের যে ইতিহাস ঐতিহ্যের সাথে যেটি আপনি শিরোনাম করেছেন সংগ্রাম এবং সাফল্যের 75 বছর, এখানে কিন্তু গোড়াটা দেখতে হবে। এবং উদীয়মান একজন তরুণ নেতা, যিনি উদীয়মান তরুণ নেতা, যিনি সোহরাওয়ার্দীর মতো, মৌলানা ভাসানীর মতো, শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের মতো তৎকালীন দাপুটে, এবং আমি বলবো সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশে যারা ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন, তাদের পাশাপাশি একটি তারুণ্যের একটা প্রতীক হিসাবে কিন্তু একজন নতুন নেতা এসে যাচ্ছেন, যার নাম শেখ মুজিবুর রহমান। তৎকালীন সময় 1949-এ যার বয়স 29, কেবল 29 বছর বয়স, এবং ইতিমধ্যে তিনি কিন্তু অনেকগুলো এক্সাম্পল সাইটও করে ফেলেছেন, তিনি প্রতিষ্ঠাও করে ফেলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে কর্মচারীদের যে আন্দোলন, এই যে আন্দোলনগুলো তিনি করে আসলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ল বা আইন বিভাগে তিনি ছাত্র ছিলেন। এবং দেখা যাচ্ছে যে তরুণ মুজিব যুগের, তার যে যুগ, তার যে চিন্তাধারা, সেখান থেকে তিনি এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমি একটু তাত্ত্বিক ফ্রেমওয়ার্কে বলতে চাচ্ছি, একাডেমিক ডিসকাশনে যদি যাই, যে আমরা যেটাকে মডার্নাইজেশন থিওরি বলি, আধুনিকায়ন তাত্ত্বিকেরা যে সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন, তরুণ মুজিব কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে আসছেন। কেন বলেছি? কারণ সেই সময় সাবকন্টিনেন্ট সহ বা ভারতীয় উপমহাদেশে কিন্তু সহ বিভিন্ন বিশ্বেই কিন্তু তখন ধর্মভিত্তিক একটি বিকাশ বা ধর্মভিত্তিক একটি যাত্রা চলছে। আপনি দেখেন দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ ইন্ডিয়া ফর দ্য মুসলিমস অ্যান্ড পাকিস্তান ফর দ্য ইন্ডিয়া ফর দ্য হিন্দুজ অ্যান্ড পাকিস্তান ফর দ্য মুসলিমস, এইটা ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে তরুণ মুজিব কিন্তু এই অঙ্গনের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করবার চেষ্টা করছেন, নাম্বার 1। নাম্বার 2, এই যে একটি বঙ্গদেশ, যেটিকে বঙ্গবন্ধু তার নিজের লেখা সকল সময় কিন্তু বলছেন, তার প্রত্যেকটা লেখায় কিন্তু তিনি বলছেন যে এই যে পূর্ববঙ্গের যে প্রকৃতি, আবহাওয়া, খাদ্যাভ্যাস,
তার যে পোশাক পরিচ্ছদ এবং এই এলাকার মানুষের যে সারল্য এবং ভালোবাসা, যেটি আসলে তার রাজনৈতিক সামাজিকীকরণের ভেতর আমরা দেখতে পেয়েছি, সেই জিনিসগুলো কিন্তু একে একে তরুণ মুজিব নিয়ে যাচ্ছেন। এবং আপনি যেহেতু সংগ্রামের কথা বললেন, এই তরুণ মুজিবের যাত্রাটিও কিন্তু খুব একটা স্মুথ বা খুব একটা সরল রেখায় চলেনি। সেইখানেও কিন্তু যারা প্রাচীন বা যারা সেই সময় অত্যন্ত অভিজ্ঞ আছেন তাদের সাথে কনফ্লিক্ট চলছে। এমনকি যাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যিনি তার মেন্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে বাংলা ভাষার বিষয়টা নিয়ে, যে বাংলাকে যে রাষ্ট্রভাষা যে করবার যে প্রক্রিয়াটি, সেখানে কিন্তু বঙ্গবন্ধুর বইতে স্পষ্ট লেখা আছে কিভাবে তিনি সোহরাওয়ার্দী সাহেবের সাথে তর্ক যুদ্ধ করছেন। সোহরাওয়ার্দী সাহেব এক পর্যায়ে বলছেন যে রিজনাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলাকে একটা প্রাদেশিক ভাষা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তরুণ মুজিব কিন্তু সেখানে সরাসরি প্রত্যাখ্যান করছেন এবং পাকিস্তানের বিভিন্ন পার্লামেন্টে বিভিন্ন সভায় কিন্তু বাংলা যে এই অঞ্চলের মাতৃভাষা হবে সেই জায়গায় তিনি একটা আনকম্প্রোমাইজিং একটা এই যে বঙ্গবন্ধুর যে একেবারে আপোষ করছেন না কারোর সাথে, সেটা কিন্তু তিনি প্রমাণ করছেন বাংলা ভাষা প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমি সেটা দিয়েই শুরু করলাম যেহেতু বীজ আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। এরপরে দেখেন আওয়ামী মুসলিম লীগ থেকে আমি একটু থামাবো আপনাকে জিনাত, সোহরাবের কাছে আসছি। উনি যেটা বলছিলেন আমি ওইখানেই যেতে চাই, আপনার গোড়ার দিককার কিছু কথা শুনতে চাই। উনি একটা প্রেক্ষাপট কিন্তু বলেছেন যে সাম্প্রদায়িকতার থেকে বেরিয়ে আসা এবং গণমানুষের মুক্তি ইত্যাদি ইত্যাদি নিয়ে। আপনার কাছ থেকে একটু শুনি ইতিহাসের গোড়ার, আওয়ামী লীগের ইতিহাসের গোড়ার দিককার। আওয়ামী লীগের ইতিহাসের গোড়ার দিকে যেতে হলে দেশ বিভাগ পূর্ব যে রাজনীতি সেটাও কিন্তু আমাদের আমলে নিতে হবে। প্রথমত হচ্ছে যে দেশভাগের আগে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল অভিন্ন বঙ্গ, অর্থাৎ অবিভক্ত বঙ্গ, বৃহৎ বঙ্গ, যেটি সোহরাওয়ার্দী, আবুল হাশিম, কিরণ শঙ্কর প্রমুখ নেতা নিয়েছিলেন, মুসলিম লীগ এবং তৎকালীন মুসলিম লীগ এবং কংগ্রেসের। কিন্তু সেটি সফল হয়নি। সফল না হওয়ার পরে তৎকালীন তরুণ নেতাদের মধ্যে কিন্তু তরুণ যারা ছাত্র নেতা তাদের মধ্যে একটি কলকাতায় ইনার সার্কেল তৈরি হয়েছিল, যার অন্যতম নেতা ছিলেন মোয়াজ্জেম আহমেদ চৌধুরী। বঙ্গবন্ধু ওই সার্কেলের সদস্য ছিলেন। তাদের যখন দেশভাগের সিদ্ধান্ত হয়ে গেল তখন বলল যে এই স্বাধীনতা আমাদের নয়, এই স্বাধীনতা বাঙালির পূর্ববঙ্গ তখন তো ভাগ হয়ে গেল। পূর্ববঙ্গের যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে না, সুতরাং আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে। একেবারে সেটা 47-এর আগে আগে ইনার সার্কেল যে একটি তরুণদের, প্রগতিশীল তরুণদের, মুসলিম লীগের ছায়াতলী প্রগতিশীল তরুণদের যে সংগঠন, পরবর্তীকালে বঙ্গবন্ধু যে আগরতলা গেলেন 60-এর দশকে, সেই মোয়াজ্জেম আহমদ চৌধুরী কিন্তু তাকে সহায়তা দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু যে হবিগঞ্জ, সম্ভবত হবিগঞ্জের সীমান্ত দিয়ে ত্রিপুরা অনেক পরে পাঠান, অনেক পরে, কিন্তু ওই যোগসূত্রটা থেকে গিয়েছিল। দ্বিতীয়ত যে অধ্যাপক জিনাত হুদা বললেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই যে ভাষার লড়াইটা আসলো, সেই ভাষার লড়াইটা আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার আগেই 48-এর 11ই মার্চ কিন্তু হরতাল হয়, বঙ্গবন্ধু গ্রেপ্তার এবং বঙ্গবন্ধু সহ অনেক ছাত্র তরুণ তখন গ্রেপ্তার হন এবং তারপর তাদেরকে ছেড়ে দিতে নাজিমুদ্দিন সরকার বাধ্য হন। এক ধরনের চুক্তিও করেন, যদিও পরবর্তীকালে সেই চুক্তি রাখেননি। তবে যে বিষয়টি আলোচনায় আসেনি, আওয়ামী লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। যে গণতন্ত্র সদ্য প্রতিষ্ঠিত পাকিস্তান গণতান্ত্রিকভাবে চালিত হচ্ছিল না এবং মুসলিম লীগ বলেছিল এই শিশু রাষ্ট্রে বিরোধী দল থাকবে না। আওয়ামী লীগের কৃতিত্ব হচ্ছে বা তার সাফল্য হচ্ছে যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে কিন্তু সামনে এগিয়েছে। এবং বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় আনুষ্ঠানিকভাবে, যাত্রা শুরু হয় 23শে জুন, তখন বঙ্গবন্ধু জেলে। মৌলানা ভাসানী,
এবং অন্যান্য শামসুল হক সাধারণ সম্পাদক হন, বঙ্গবন্ধু অন্যতম যুগ্ম সম্পাদক হন। কিন্তু বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে কিন্তু দেখা যায় এই প্রস্তুতিটা অনেক আগেই ছিল। প্রস্তুতিটা ছিল যে বঙ্গবন্ধু বিশেষ করে সরোয়ার্দীর যারা অনুসারী ছিলেন তারা যখন এপারে আসলেন এবং এখানে তাদের যে সমর্থক ছিল তারা করলেন যে মুসলিম লীগের এই অংশের সাথে হবে না। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার আগে কিন্তু এখানে ছাত্রলীগ প্রতিষ্ঠা হয় 48 সালে 4 জানুয়ারি। তারও কিন্তু যে এই পথ মুসলিম লীগের পথ আমাদের পথ নয়। যে বিষয়টি আসলো যে 49 সালে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলো, সরোয়ার্দী কিন্তু তখন আওয়ামী লীগে যুক্ত হননি। তিনি পাকিস্তানে চলে যান এবং তখন জিন্না পাকিস্তান নামে আরেকটি জিন্না মুসলিম লীগ নামে কিন্তু একটি দল করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে। পরবর্তীকালে ওই জিন্না মুসলিম লীগ বাদ দিয়ে মুসলিম লীগ পরিত্যাগ করে আওয়ামী লীগেই সরোয়ার্দী অন্তর্ভুক্ত হন এবং 54 সালে যে নির্বাচন যুক্ত ফ্রন্ট, সেখানে আওয়ামী লীগ এবং নেপথ্যে বাম সংগঠনও ছিল। নেপথ্যে যে তখন কমিউনিস্ট পার্টি ছিল, সেই কমিউনিস্ট পার্টিও কিন্তু সেই যুক্ত ফ্রন্টের অংশীদার ছিলেন এবং এই কমিউনিস্ট পার্টি থেকে সর্দার ফজলুল করিম কিন্তু জাতীয় পরিষদে, পাকিস্তান জাতীয় পরিষদের অন্যতম সদস্য হয়েছিলেন। যে বিষয়টি হচ্ছে যে এই যে যুক্তফ্রন্ট নির্বাচন হলো, এটি কিন্তু এখান থেকে মুসলিম লীগকে ধূলিসাৎ করে দিল। দেখুন, মুসলিম লীগ তখন ক্ষমতায়, যুক্তফ্রন্ট ক্ষমতায় এলো 1954 সালে, মুসলিম লীগ ক্ষমতায়, মুসলিম লীগের পরিচালনায় তখন নির্বাচন কমিশনও হয়নি, এই ডিসি বা ডিএম বলা হতো তখন, তারাই কিন্তু নির্বাচন পরিচালনা করেছেন। সেই নির্বাচনে 300 আসনের মধ্যে মাত্র 9টি আসন মুসলিম লীগ পেয়েছে, প্রধানমন্ত্রী সহ বাকি প্রধানমন্ত্রী নিজে পরাজিত হয়েছেন। সুতরাং এটি একটা অভাবিত যুক্তফ্রন্ট সরকারের স্থায়িত্ব কতটুকু ছিল? আচ্ছা, তারপরে তো ষড়যন্ত্র ছিল, পশ্চিমাদের ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের কথা শুনবার জন্যই বলছি। এবং ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্রের মধ্যে আবার বাঙালি তো সবসময় যে ঐক্যবদ্ধ থাকে তা নয়। মানে এখন পর্যন্ত আজকের যে রাজনীতি সেটাও কিন্তু সেটা প্রমাণ করে। তারা ঐক্যবদ্ধ হয়, আন্দোলনের জন্য সফল হয়, তারপর আবার বিভক্ত হয়। যুক্তফ্রন্টে হয়েছে, এমনকি আমাদের স্বাধীনতার পরবর্তীকালে আমরা একই দৃশ্যের অবতারণা দেখি। আর যে বিষয়টা হচ্ছে যে আওয়ামী মুসলিম লীগ হলো, এবং এটি একটি সাহসী সিদ্ধান্ত ছিল যে পাকিস্তান আমাদের সাম্প্রদায়িক ধ্যান ধারণায় গঠিত পাকিস্তানে যে মুসলিম লীগ শব্দটা বাদ দেয়া, তখন মুসলিম শব্দটা বাদ দেয়া, আর এটি 55 সালে এটি করা হয়। 54 সালে কিন্তু আওয়ামী মুসলিম লীগের নামেই নির্বাচন হয়। পরবর্তীকালে আওয়ামী লীগের যে মত এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। 1955 সালে আমার কাছে যেটা জানা আছে, 22 এবং 23 অক্টোবর আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটিকে বাদ দেওয়া হয় 1955 সালে। আরেকটি হচ্ছে যে তখন কিন্তু বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক, তার আগেই শামসুল হক সাহেব অসুস্থ হয়ে যান। তিনি প্রথমে বঙ্গবন্ধু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন, পরবর্তীকালে আমি একটু সোহরাব আপনাকে থামাচ্ছি। জিনাত হুদা, এই যে সোহরাব হাসান যেটা বললেন যে 48-এর পরে উনি কিন্তু 54-55-তে চলে এসেছেন, মাঝখানে কিন্তু ভাষা আন্দোলন হয়ে গেছে। জি তার একটা ভূমিকা বলেছেন বলেই আমি আবারও না আমি ওটাই শুরু করতে চাচ্ছিলাম এই কারণে যে বাংলাদেশের অভ্যুদয়ের সাথে তো আওয়ামী লীগের নামটি ওতপ্রোতভাবে জড়িত, এবং বঙ্গবন্ধু আর বাংলাদেশ তো অবিচ্ছেদ্য, টুইন টার্মস যদি আমরা বলি। আমার মনে হয় আমি কিছুমাত্র ভুল করছি না। দেখুন, ভাষা যে বিতর্কটি তো আসলে পাকিস্তানের সৃষ্টি হবার আগেই ভাষা বিতর্ক তৈরি হয়েছে, সেটা জানি, এত দীর্ঘ ইতিহাস তার বলা যাবে না। কিন্তু যখন জিন্নাহ সাহেব ক্লিয়ারলি বলে দিলেন যে উর্দু অ্যান্ড অ্যালাউন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন তো সাথে সাথে কার্জন হল থেকে সবাই, এই আমতলা এখান থেকে সবাই বললেন নো নো নো। এবং সেই সময় তরুণ মুজিবও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং পরবর্তীতে আমরা যে যতগুলো বই আছে বঙ্গবন্ধু রচিত এবং সিক্রেট ডকুমেন্টসের সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই ভাষা আন্দোলনের সাথে তরুণ মুজিব সরাসরি জড়িত হয়ে গেলেন। এবং মোগলটুলিতে তারা লিফলেট বিলি পর্যন্ত করলেন, খুব সম্ভবত কত, আমি নাম্বারটা এখন মনে করতে পারছি না। সেই জায়গায়
নাজির আহমেদের সাথে মিলে তারা লিফলেট বিলি করলেন। পরবর্তীতে তোহা সাহেব সহ এবং আরও অন্যান্য বামবাদী যারা পরবর্তীতে আমরা জানি তাদের সবাইকে নিয়ে কি করে এই একটি বিশাল, যেটাকে আমরা বলছি যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই ধরনের একটি সংসদ গড়ে কি করে আসলে ভাষা আন্দোলনটাকে ত্বরান্বিত করা যায়। এবং শুধু তাই নয়, ভাষার উপর যে পাকিস্তানিদের আক্রমণ এবং বাংলা ভাষাকে এড়িয়ে যে উর্দুকে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা পাকিস্তানি সামরিক বাহিনীর এবং পাকিস্তানি পাঞ্জাবি এলিট, পলিটিক্যাল এলিট গ্রুপের, সেটার বিরুদ্ধে তো বঙ্গবন্ধু সরাসরি হাঙ্গার স্ট্রাইকে চলে গেলেন, একেবারে তিনি তো অনশনে চলে গেলেন। সেই দেখেন তাহলে দেখেন যে তরুণ মুজিব কতটা, আমি বলবো, তীক্ষ্ণ, কতটা প্রজ্ঞাবান এবং কতটা জাতীয়তাবাদী। তিনি একজন বিশাল জাতীয়তাবাদী নেতা, তিনি ন্যাশনালিস্ট, আমরা যেটাকে বলি ভ্যানগার্ড, তিনি হচ্ছেন সেটাই। এবং তিনি অনুপস্থিত, ইনভিজিবল, মানে মাঠে তিনি অনুপস্থিত থাকলেও তিনি কিন্তু সর্বত্র উপস্থিত আছেন, কারণ তিনি হাঙ্গার স্ট্রাইক করছেন। এবং এই যে ভাষা আন্দোলনটাকে অর্গানাইজ করা, আমরা এই ইতিহাসগুলো জানি না। আপনাকে ধন্যবাদ, আপনি এই বিষয়টির অবতারণা করেছেন, কারণ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর যে অবদানটি, এটা আমরা অনেক ক্ষেত্রে দেখে যাচ্ছি যে এটা আসলে আমাদের আড়ালে রয়ে যাচ্ছে। তো বঙ্গবন্ধু যে এই জায়গাটায় এমনভাবে ভাষা আন্দোলনটাকে নিয়ে আসলেন, অর্গানাইজ করলেন, এবং বঙ্গবন্ধুর সবচেয়ে বড় গুণ আমি বলবো, সকল দল মত পথের যারা তরুণ ছিলেন, শিক্ষার্থী ছিলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন, সকলকে তিনি একত্রিত করে সকলকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তিনি মিটিং করে এটিকে কিন্তু অর্গানাইজ করে দিলেন, যারই ফলশ্রুতিতে আসলে ভাষা আন্দোলনটা কথা মধ্যে শুধু যে ভাষার উপর আঘাত নয়, আমি বলবো যে বাঙালি সংস্কৃতির উপর আঘাত, ভাষার সাথে সংস্কৃতি। এবং আরেকটা জিনিস আপনার কথা বেরিয়ে এসেছে, বঙ্গবন্ধু সবাইকে নিয়ে কাজ করতে যাচ্ছেন। এবং সেই জায়গাটা আপনি দেখবেন, উনি তো জেলেই ছিলেন সবসময়, কিন্তু উনি বলেছেন, এবং উনার এটার আমি একটি শব্দ ব্যবহার করেছি, রাজনৈতিক সামাজিকীকরণ, অর্থাৎ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। তার পিছনে আমরা যে অবিভক্ত যে ভারতবর্ষ, অর্থাৎ সাবকন্টিনেন্টে আমরা যে রায়টগুলো দেখেছি, যেটা বঙ্গবন্ধুর বইতে ভীষণভাবে আছে, অসমাপ্ত আত্মজীবনীতে ভীষণভাবে আমরা আসবো হয়তো সেখানে, আবার আমরা একটা বিরতির পরে আবার কথা বলবো। প্রিয় দর্শক, দেখছেন নিটোল টাটা 21 রাত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংগ্রাম ও সাফল্যের 75 বছর। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ফিরে আসছি আবার আমাদের আলোচনায়, নিটোল টাটা 21 রাতে। আজকে আমাদের আলোচনার বিষয় সংগ্রাম ও সাফল্যের 75 বছর। আমি এবার সোহরাব হাসান আপনার কাছে আসছি। আমি বলতে চাচ্ছিলাম যেটা সংগ্রাম বা যুদ্ধ থেকে স্বাধীনতা, 48 থেকে 71 আওয়ামী লীগের যে যাত্রা, সেই যাত্রায় কিন্তু অনেক কিছু আছে। যে গণতন্ত্রের কথা ডক্টর জিনাত হুদা বলেছেন, মানুষকে নিয়ে একসাথে হওয়ার কথা বলেছেন, অনেককে নিয়ে একসাথে হওয়ার কথা বলেছেন। সাহিত্য সংস্কৃতি চর্চাতেও কিন্তু আওয়ামী লীগের একটা ভূমিকা আছে। আমি বিশেষ করে বলবো যে বাঙালি ভাষায়, বাংলার সাহিত্যের উপরে যখন, রবীন্দ্রনাথের উপরে যখন আঘাত এসছে, তখনও কিন্তু একটা ভূমিকা আছে। আর আমরা কথা বলছি যখন, আমরা অবধারিতভাবে জানি যে আওয়ামী লীগ নিয়ে কথা বলতে গেলে বঙ্গবন্ধু চলে আসবেন। ডক্টর জিনাত হুদা বলেছেন সমর্থক। আমি এই সংগ্রাম, যুদ্ধ থেকে স্বাধীনতা, এই পর্বে কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাই। না, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় 49 সালে। 57 পর্যন্ত মৌলানা ভাসানী কিন্তু আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক। সুতরাং তাদের যৌথ নেতৃত্বেই কিন্তু এটি একটি দেশের সবচেয়ে বড় সংগঠনে, মানে এই তৎকালীন পূর্ববঙ্গের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠনে রূপ নেয়। এবং যে আওয়ামী লীগের যে সাফল্য ছিল, পাকিস্তান উত্তর, দেশ বিভাগ উত্তর যে তরুণ তাদের কিন্তু সমর্থন পেয়েছিল। তারা ব্যাপকভাবে এই দলে যোগ দিয়েছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার। এবং তখন আমাদের অর্থনৈতিক অবস্থা যদি বলেন যে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা, এবং 54 নির্বাচনে তার ফলাফল পেল। 56-57 সালে এই 2 বছর কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রীয় সরকারে 13 মাস এবং প্রাদেশিক সরকারে 2 বছর, এই সময়টা কিন্তু আওয়ামী লীগ
দেশের শাসন করা বলবো না, দেশ সেবার দেশ সেবার জন্য সরকার গঠন করেছিল এবং অনেক ভাবনা চিন্তার সময় পেয়েছিল। এবং অনেক বামপন্থী নেতাও কিন্তু এটা স্বীকার করেন যে পাকিস্তানের 24 বছরের শাসনে ওই শাসনকালের মধ্যে ওই 2 বছর একটি গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু তারা প্রতিষ্ঠা করতে পেরেছিল, গণতান্ত্রিক কাঠামো। এবং সেটি পরবর্তীকালে এবং পরের নির্বাচনে অবধারিতভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, কেন্দ্রে এবং প্রদেশে তো বটেই। এবং আইয়ুব খান সেখানে পশ্চিম বাংলাদেশ ষড়যন্ত্রে আইয়ুব খান সেখানে সামরিক শাসন জারি করে। সামরিক শাসন জারি করার পর বঙ্গবন্ধুর আত্মজীবনীতে এবং বিভিন্ন লেখায়, বিভিন্ন বক্তব্যে, তৎকালীন পত্রপত্রিকায় যে বিবৃতি এসেছে তাতে কিন্তু বঙ্গবন্ধু বলেছেন, এমনকি কমিউনিস্ট নেতাদের সাথে তার বৈঠকে, যে এদের সাথে আর হবে না। 62 সালে খোকারা এবং মনির সিংয়ের সাথে বৈঠকে তারা কিন্তু সাহস পাননি যে এখনই সরাসরি স্বাধীনতার কথা বলা, কিন্তু বঙ্গবন্ধু বলেছেন দাদা ওদের সাথে থাকা হবে না। সুতরাং তিনি বলছেন যে পথ সোজাসুজি, এবং সেইটি 6 দফায় তিনি একটি কাঠামো দাঁড় করালেন। ওই যে ঐক্যের কথা বা সবাইকে মিলে, দেখুন তখন পাকিস্তানের সেই কঠোর শাসনের মধ্যে, সামরিক শাসনের মধ্যে তিনি বেসামরিক কর্মকর্তাদের, মানে সিভিল যে কর্মকর্তা, সামরিক কর্মকর্তাদেরও কিন্তু একত্র করলেন, মানে তাদেরকে যুক্ত করলেন তার এই 6 দফা আন্দোলনে, পরবর্তীকালে যেটি আগরতলা ষড়যন্ত্র মামলা হলো। তো সুতরাং এক ধরনের তার রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্যান্য এই ছিল এই মামলাটা। দেখুন যে পাকিস্তান সরকারই তাকে রাষ্ট্র বনাম শেখ মুজিব, মানে তিনি রাষ্ট্রের বিরোধী, রাষ্ট্রের বিপরীতে তার অবস্থান। তো সুতরাং এক ধরনের বঙ্গবন্ধু যে স্বাধীনতার তখনই চিন্তা করেছিলেন, চেয়েছিলেন, আর সেটি কিন্তু মানে আসলে মূলত এটা আওয়ামী লীগকে ধ্বংস করবার জন্য। তো সেটি কতটা আসলে সব শাসকই যখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন এই ধরনের চাপ, এই ধরনের মামলা, এই ধরনের হামলার আশ্রয় নেয়। না হলে এবং বঙ্গবন্ধু অনেক সময় বলেছে যে কারা, 71-এও বলেছেন পাকিস্তানিদের সাথে, যে আজকে কারা আমাকে দেশদ্রোহী বলে। যখন পাকিস্তান হয় তখন তারা কোথায় ছিল? তারা তাদের অন্য অবস্থান, অথবা তারা রাজনীতি করে নাই, সামরিক শাসন বা অন্য শাসকদের দালালি করেছে। আর যে বিষয়টা হচ্ছে স্বাধীনতার, দেখেন 6 দশকে এসেছিলেন, 62-তে এসেছেন। 62 ছাত্র আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, তখন কিন্তু বঙ্গবন্ধু জেলখানার বাইরে। 64 যে দাঙ্গা, তখনও কিন্তু বাইরে, এবং দাঙ্গা প্রতিরোধে তার যে ভূমিকা, যে পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও। এখানে তো বঙ্গবন্ধু একক ছিলেন না, আওয়ামী লীগকে অবশ্যই একক ছিলেন না। তখন বামপন্থীরা ছিলেন, তখন অন্য দলের নেতারা ছিলেন, তবে আওয়ামী লীগের নেতৃত্ব অবশ্যই সেখানে খুব আওয়ামী লীগের নেতৃত্ব ছিল। এবং ধরেন 71-এও আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধেরও তো একক নেতৃত্ব, মানে একক দল মুক্তিযুদ্ধ করেনি, তার সঙ্গে অন্য যুক্ত ছিল, সব শ্রেণী পেশার মানুষ যুক্ত ছিল। সেটা ছিল, কিন্তু কথা হলো যে শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব তো আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এবং দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু স্বাধীনতা আমরা অর্জন করলাম, আওয়ামী লীগের যে নীতি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতার পরে আমাদের স্বাধীনতার পরে যদি বলি, কিন্তু তার আগেও কিন্তু 70-এর যে আওয়ামী লীগের যে নির্বাচনী ইস্তেহার অথবা তার গঠনতন্ত্রে, সেখানেও কিন্তু শোষণ মুক্তির কথা ছিল, সেখানেও বৃহৎ শিল্প কারখানা জাতীয়করণের কথা ছিল, 100 বিঘা বা 100 বিঘার বেশি জমি কারো থাকবে না, এবং 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হবে। এইসব অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের কথা, অসাম্প্রদায়িক বাঙালি পাকিস্তান জাতীয়তাবাদের বিপরীতে বাঙালি জাতীয়তাবাদ বললে অসাম্প্রদায়িকতা আসে। কিন্তু এই যে স্বাধীনতার পর যে 4টি, স্বাধীনতার যুদ্ধকালেই কিন্তু এই 4টি নেওয়া হয়, পরবর্তীকালে 3টি মূলনীতি হিসাবে নেওয়া হয়, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। পরবর্তীকালে যখন সংবিধান হয় তখন জাতীয়তাবাদ যুক্ত হয়। আর জাতীয়তাবাদ হচ্ছে একটা ঐক্যের সূত্র। এখন যে প্রশ্নটি আসছে, আমরা কিন্তু
আওয়ামী মুসলিম লীগ হওয়ার পরে 71 পর্যন্ত একটি পর্ব, আবার 71-এর পর আজ পর্যন্ত আরেকটি পর্ব। আমি সেটা আসবো, আমাদের সময় আছে এখন হাতে। আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে 71 পর্যন্ত যে পর্বটা, যে সংগ্রাম, যে যুদ্ধ, যে আন্দোলন, যে ক্ষয়, যে ত্যাগ, অবশ্যই সেখানে বঙ্গবন্ধুর নেতৃত্বেই বেশিরভাগ সময় সেটা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে একটি কর্মীদের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের ত্যাগ, আপনি কিন্তু তার চেয়ে শুধু কর্মীদের না, বঙ্গবন্ধুর সাফল্য হচ্ছে, তার রাজনৈতিক সাফল্য হচ্ছে যে তিনি তার কর্মীর বাইরে, দলের বাইরে, দলের গঠনতন্ত্রে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, সাধারণ বাঙালির আশা আকাঙ্ক্ষা মূর্ত করতে পেরেছিলেন। আমি এবার একটু ডক্টর জিনাত হুদার কাছে আবার আসি। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে, যেটা সোহরাব হাসান বলেছেন এতক্ষণ, যত বাধা এসেছে, বঙ্গবন্ধুকে যতবার জেলে দেওয়া হয়েছে, ততবার কিন্তু রাজপথ ছাড়েনি সংগ্রামী কর্মীরা, ছাত্রলীগ বলেন বা আওয়ামী লীগের কর্মীরা বলেন। এটা তো সত্য। সেই প্রসঙ্গে একটু শুনি। আসলে যে প্রশ্নটা আপনি বোধহয় তুলছিলেন, আওয়ামী লীগের প্রকৃতিটা বোধহয় আপনি জানতে চাচ্ছিলেন একটি রাজনৈতিক সংগঠন হিসাবে। আমি বিষয়টাকে এভাবে প্রথমে একটু বিশ্লেষণ করি। দেখুন, আওয়ামী লীগটি আসলে এমন একটি সংগঠন হিসাবে গড়ে উঠেছিল যেটা আসলে পাকিস্তানের যে এলিটিস্ট কালচার, অভিজাত যে একটি সংস্কৃতি, পাঞ্জাবি যে বিউরোক্র্যাটস বা পাঞ্জাবি যে সামরিক তন্ত্র এবং উর্দুর যে অ্যাগ্রাসন বা উর্দুর সংস্কৃতির যে আগ্রাসন এবং 24 বছরের যে শোষণ বঞ্চনা, তার বিরুদ্ধে আসলে আওয়ামী লীগ একটি নতুন রাজনৈতিক সংগঠন হিসাবে গড়ে তোলে, যার ভিত্তি হচ্ছে মূলত এই প্রান্তিক জনগোষ্ঠী, নিম্নবর্গের বাঙালি, যারা পূর্ব পাকিস্তানে এতটি 24টি বছর ধরে যারা নানাভাবে নিপীড়িত হয়েছিল, যারা নানাভাবে শোষিত হয়েছিল। এই নিপীড়িত গোষ্ঠীর মধ্যে যেমন ছিল একেবারে প্রান্তিক কৃষক, শ্রমিক, তেমনি ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া, উদীয়মান আধুনিক চিন্তাশীল তরুণেরা, নারীরাও ছিল, একথা বলতেই হবে। নারীদের একটি সুন্দর অংশগ্রহণ ছিল এবং একথা এই কারণেই বলছি যে আওয়ামী লীগকে যদি আমরা স্ট্রাকচারালি অর্থাৎ কাঠামোগতভাবে যদি একটি সংগঠন হিসাবে দাঁড় করায়, তাহলে আওয়ামী লীগ, যেটির নামই হচ্ছে আওয়ামী, দ্যাট মিনস জনগণের একটি দল, জনগণের দল। এই জনগণের দলটি হচ্ছে মাটি এবং মানুষ এবং প্রান্তিকতার সাথে যার সম্পৃক্ততা, সেই আদলেই আসলে এই সংগঠনটি গড়ে উঠেছিল। এবং এখানে আরেকটি, যেটা বলতে গিয়ে তখন আসলে বিজ্ঞাপনে চলে গেলেন, যে আরেকটি যে নতুন ধারণা যেটি ড্রপড হলো 1955 মুসলিম শব্দটি, এসে গেল আওয়ামী লীগ, অর্থাৎ ধর্মনিরপেক্ষতার পথে যে একটি নতুন বার্তা নিয়ে একটি নতুন সংগঠন এগোচ্ছে। অর্থাৎ এই পূর্ব অঞ্চলটিতে যেমন মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে এবং আদিবাসী নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে। এই কথাটা আমি খুব কমই শুনি বিভিন্ন টক শো কিংবা সেমিনারে। বঙ্গবন্ধু কিন্তু 70-এর নির্বাচনেই পরিষ্কার করে বলছেন, এই আমাদের যে আদিবাসীরা আছে তাদের যে অধিকারের কথা, তাদের যে সমতার কথা, সাম্যের কথা, সে কথাটি কিন্তু বঙ্গবন্ধু তখনই বলছেন। তাহলে আপনি দেখেন আওয়ামী লীগের যে কারা আওয়ামী লীগকে ধারণ করছে বা কারা আওয়ামী লীগের সম্পৃক্ত হচ্ছে। আওয়ামী লীগে সম্পৃক্ত হচ্ছে খেটে খাওয়া মানুষ, মজুর, শ্রমিক, বিশ্ববিদ্যালয়ে উদীয়মান আধুনিক তরুণেরা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারী যারা আছেন, যারা অধিকার নিয়ে কাজ করছেন এবং যারা যুদ্ধে, আপনারা দেখবেন যে 62-র আন্দোলনের কথা বলা হলো, 66, 69-এর যত মুভমেন্ট আছে সেখানে কিন্তু আমাদের নারী সমাজ অংশগ্রহণ করছে। এবং আওয়ামী লীগের বিপদ বা সংকটের সময় কিন্তু আমরা অনেক নারীদেরকে, নারী নেত্রীদেরকে আমরা বিশাল ভূমিকা পালন করতে দেখেছি এবং বঙ্গবন্ধু সেই জায়গাটা বিশাল একটা ভূমিকা রেখেছে। এবং হিন্দু মুসলিম বৌদ্ধ নির্বিশেষে সকলেই আসলে আওয়ামী লীগের মতো একটি সংগঠনে এসেছে। তাহলে আমরা যদি শেষ করি এভাবে যে আওয়ামী লীগ আসলে একেবারে প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত সকলকে সন্নিবেশ করে, সম্পৃক্ত করে গড়ে উঠেছে বলেই এর শিকড়টি এতটা শক্ত, মজবুত, ঋজু এবং যে কারণে প্রতিটি এই যে আন্দোলনে যে আওয়ামী লীগকে আপনি দেখতে পাচ্ছেন,
এর কারণ হচ্ছে এর সংগঠনের ভিত্তি অনেক ব্যাপক, এবং এখানে এই ধরনের অত্যন্ত কমিটেড, ডেডিকেটেড, এবং এই যে ফিলসফি অর্থাৎ দর্শনের যে কথা বলছেন, ধর্মনিরপেক্ষতার দর্শন, বাঙালি জাতীয়তাবাদের যে দর্শন, যেটা আমার আত্মপরিচয়, যে কারণে আমি বলেছিলাম আমার ভৌগোলিক অবস্থান, আমার প্রকৃতি, আমার খাদ্যাভ্যাস, যেটা বঙ্গবন্ধু বারবার বলেছেন, সেটি নিয়ে আমার যে বাঙালিত্ব, কাদামাটি জল নিয়ে আমার যে জল নিয়ে আমার যে পরিচয়, আইডেন্টিটি, যেটা উর্দুর সাথে মেলে না, যেটা মরুভূমি সংস্কৃতির সাথে মেলে না, যেটা শৈত্যপ্রবাহের সংস্কৃতির সাথে মেলে না, সেটিকে যেমন ধারণ করেছে। ফলশ্রুতিতে আজকে ৭৫ বছরে আওয়ামী লীগ দাঁড়িয়ে থাকতে পেরেছে এত সব চড়াই উতরায়। ৭০-এর নির্বাচনে একটা চড়াই উতরায় গিয়েছে। মৌলানা ভাসানীর মতো একজন প্রাজ্ঞজন ব্যক্তি কিন্তু বলে দিলেন, আগে কি করতে হবে, আগে আমাদের ভোট হবে না, ভোটের বাক্সে লাথি মারতে হবে। ৭০-এর নির্বাচনে সেটা আমি বলছি। তারপর আমি সেটাই বলছি। তারপরে ৭৫-এর একটি বিরাট ডিবাকল, একটা বিপর্যয় গেল। আমি সেখানেই এখন আসবো, আমাদের এখানে আসতেই হবে, জি, অসম্পূর্ণ থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। ৭৫ পরবর্তী আবার আমরা দেখলাম ৭১-এর মুক্তিযুদ্ধের পরে, তারপরে ৭৫-এর মাত্র ৩-৩.৫ বছর বঙ্গবন্ধুর শাসনকাল, তারপর বঙ্গবন্ধুকে সপরিবারে যেভাবে হত্যা করা হলো, পৃথিবীর ইতিহাসে তো বিরল একটি কি বলবো এই ন্যাক্কারজনক ঘটনা, সেটি তো একরকম গেল। তারপরে দেখেন যেটি ডক্টর জিনাত হুদা যেটা বলছেন, শেখ হাসিনার এই যে প্রান্তিকতার সাথে সম্পর্কের ব্যাপারটি কিন্তু বর্তমানকালে আমি দেখছি যে ৭৫ পরে এখন যে নেতৃত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি কিন্তু তার যে কাজগুলো আমরা দেখছি সেখানে কিন্তু প্রান্তিকতার সাথে সম্পর্কের ব্যাপারটি চলে আসে নাকি বিভিন্ন রকমের। হ্যাঁ, প্রান্তিকতার সাথে আসেন তিনি। গণমুখী অনেকগুলো কর্মসূচি নিয়েছেন, সফল করতে চাইছেন। এটি হচ্ছে ব্যক্তির আকাঙ্ক্ষা বা নেতৃত্বের আকাঙ্ক্ষা, কিন্তু এই আকাঙ্ক্ষার সঙ্গে তার দল কতটা সমতাল মিলিয়ে চলতে পারছে, তার নেতাকর্মীরা কতটা সমসূত্রে গ্রথিত হতে পারছে, তার সংগঠন কতটা সেভাবে তৈরি হতে পারছে। আজকে বঙ্গবন্ধু আওয়ামী লীগের তো অন্যতম ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকতা হচ্ছে আওয়ামী লীগের অন্যতম ভিত্তি। কিন্তু এই আওয়ামী লীগ আমলে তো সাম্প্রদায়িক সংঘাত এবং সংখ্যালঘুদের উপর আমরা নির্যাতনের ঘটনা দেখি। আদিবাসীর কথা বলছিলেন অধ্যাপক জিনাত হুদা, যে বঙ্গবন্ধু ৭০-এর নির্বাচনে আদিবাসীদের কথা বলছেন, কিন্তু দুর্ভাগ্য যে আজকে আদিবাসী কথাটা আমরা বলতে পারি না। সাংবিধানিকভাবে এটিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী, কিন্তু আন্তর্জাতিকভাবে কি বলতে পারছি? আন্তর্জাতিকভাবে বলতে পারছি। ভারতে তো আদিবাসী ভারতের রাষ্ট্রপতি হয়েছেন আদিবাসী থেকে। সুতরাং এটি একটি রাজনৈতিক, আমাদের অনেক ডিলেমা আছে, অনেক মানে এই ধরনের একটি মাত্র ৫০-৫২ বছর ৫৩ বছর আমরা পার করলাম, যার মধ্যে তো দীর্ঘ সময় আমরা সংগ্রাম, যুদ্ধ, আন্দোলন, প্রতিবাদ। হ্যাঁ, এটি আপনি একটি যথার্থ বলছেন। আমিও অনেক জায়গায় বলি বা অনেকেই বলেন যে একটি জাতি যদি ৭০ বছর রাজপথে থাকে তাহলে তার মননশীলতা, তার সংস্কৃতি, তার মানস গঠন, এটি তার চিন্তা চেতনার সমৃদ্ধি আসবে কি? স্বতঃস্ফূর্ত সমৃদ্ধি, যেটা স্বতঃস্ফূর্ত এবং অনুশীলনের বিষয়, রাজপথে অনুশীলন। আজকে যদি আমরা দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সূতিকাগারকে বলা হয়, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আজকে আমরা দেখতাম যে বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম আছে, বিশ্বের ৫০টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম আছে বা বুয়েটের নাম আছে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি মানে আনন্দিত হতে পারতাম। আমরা অনেক বেশি আমাদের যে অর্জন মানে তো বাংলাদেশের মানুষের অর্জন, বাংলাদেশের ভূখণ্ডের অর্জন, স্বাধীনতার অর্জন। আর সেক্ষেত্রে অনেক অতৃপ্তিও আছে, অনেক অপূর্ণতাও আছে, এটাও স্বীকার করতে হবে। আপনি যে শিরোনাম করেছেন যে ৭৫ বছরের সাফল্য, তো ৭৫ বছরের সাফল্যের সঙ্গে কিন্তু এক ধরনের আমাদের আত্মবিশ্লেষণও করতে হবে। আমরা কতটা সাফল্য অর্জন করতে পেরেছি যে কোনো কারণে, ষড়যন্ত্রের কথা বলছেন। এই জায়গাটাতে আপনার সাথে আমি একমত যে সাফল্যের মধ্যে কিন্তু আত্মবিশ্লেষণ, আত্মজিজ্ঞাসাও থাকা সব প্রয়োজন। অবশ্যই সেগুলি ইতিবাচক অর্থে থাকা দরকার আমি মনে করি। আমি আবার একটু আসি, কেন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। অধ্যাপক ডক্টর জিনাত হুদা, এই আমাদের
যে কথাগুলি আপনার কথা সূত্র ধরে বলি যে প্রান্তিকতার সাথে সম্পর্ক, এখন যে আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে আমরা দেখছি সেখানে যেসব প্রশ্নগুলো সোহরাব হাসান করেছেন, এই আত্মজিজ্ঞাসাগুলো, আত্মপ্রশ্ন, আত্মসমালোচনা হতেই পারে নিশ্চয়ই, এবং সেটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। অবশ্যই অবশ্যই। কিন্তু সাফল্যের দিকটাও তো আপনি বলতে পারেন। না, যখন একটি দল 75 বছর পাড়ি দেয় এবং সংকটের ভেতর দিয়ে চড়াই উতরাই, যে কথাটা বলতে যাচ্ছিলাম যে 75-এর যে মানে একটা এমন একটি বেদনাদায়ক ঘটনা, একটি বঙ্গবন্ধুর পরিবারকে একেবারে সমূলে উৎপাটিত করবার যে একটি দুর্বিসন্ধ, এবং পরবর্তীতে যে মিলিটারি ব্যুরোক্র্যাটসদের যে একনায়কতন্ত্রের যে একটি ধারা, সেখান থেকে তো বাংলাদেশকে এবং বাংলাদেশকে বিরাজনীতিকরণ এবং পাকিস্তানিকরণের যে প্রচেষ্টা বা অপচেষ্টা, সেটি থেকে তো আবার 21 বছর পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরে এলো বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেটিকে তো আমাদের কনসিডারেশনে, এই আলোচনায় তো আপনাকে আনতে হবে। এবং 71 থেকে 72 থেকে আমরা যদি 75-এ যেমন একটা টার্মল টাইম দেখি, সে সময়ও কিন্তু আমরা দেখলাম যে 21 বছর আসবার 21 বছর পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলো, এর মধ্যে তো অনেক ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক পরিবর্তন হয়ে গেছে, বৈশ্বিক পরিবর্তন হয়ে গেছে। সেই অবস্থায় কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় ফিরে এলেন, কিন্তু তার সামনে তো অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। একটি বিশাল চ্যালেঞ্জ ছিল যুদ্ধাপরাধীদের চিহ্নিতকরণ, রাজাকারদের চিহ্নিতকরণ। কারণ আমরা দেখলাম যে রাজাকাররা সমাজে সমস্ত জায়গায় পুনর্বাসিত হয়ে গেছে, তারা প্রধানমন্ত্রী, শাহ আজিজের মতো ব্যক্তি প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে গিয়েছেন। এরকম বহু নাম আমরা জানি, এবং সংবিধানটাকে কাটা ছেঁড়া করে আমাদের মুক্তিযুদ্ধ যে চেতনায় হয়েছিল, বারবার এ কারণেই আসলে বলা হচ্ছে যে এই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার জায়গাটা ছিন্ন ভিন্ন হলো, বাঙালি জাতীয়তাবাদকে সরিয়ে দিয়ে ধর্মভিত্তিক বাংলাদেশি জাতীয়বাদ নামে একটি ইনভেন্টেড ন্যাশনালিজমকে নিয়ে আসা হলো, এই সমস্ত কিছুই তো হলো। এবং নব্যধনিকবাদ, মানে যেটাকে আমরা বলি যে নবরুচি, নতুন করে একটা ধনিক শ্রেণীর যে তৈরির যে একটি প্রচেষ্টা বা অপচেষ্টা আমরা দেখেছি, যেটাকে আমরা প্যাট্রিমোনিয়ালিজম বলি, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জিয়া রহমান এবং এরশাদের সময় হয়েছে, সেই সমস্ত সংস্কৃতিগুলি তো ইতিমধ্যে দাঁড় হয়ে গিয়েছে। সেই জায়গাটা থেকে কিন্তু আবার প্রধানমন্ত্রী শুরু করলেন, তিনি শান্তি চুক্তির মতো জায়গাটিতে গেলেন, এবং অন্যান্য আরও যে বিভিন্ন যে সমস্যাগুলো ছিল সেইগুলো নিয়ে কিন্তু সেই সময় তিনি চেষ্টা করলেন। সেখান থেকে আবার আমরা 2000, আমি শর্ট করছি কারণ টাইম খুব বেশি আমরা নাই, এবং এর পরবর্তীতে 2001-এর একটি ইলেকশন হলো, সেই ইলেকশন নিয়েও নানা ধরনের তত্ত্বাবধায়ক সরকার আসলো, নানাবিধ সমস্যা শেষ করে 2001-এর নির্বাচনের পরে 2001 থেকে 6 পর্যন্ত, সেই সময় তো আবার সেই সংখ্যালঘু নির্যাতন, সেই একই কায়দায়, পাকিস্তানি কায়দায় এক ধরনের রাজনীতিকরণ, ধর্মভিত্তিক রাজনীতির একটি চরম ভয়াবহ রূপ নিয়েছিল। ভয়াবহ রূপ, তখন আমরা সবাই ডক্টর কি বলে আমাদের উদীচীর ইসেতে বোমা নিক্ষেপ, এবং সর্বশেষে যেটা হলো সোহরাব হাসানরা তো রাস্তায় নেমেছেন, কলম ধরেছেন, এবং 21শে আগস্টের গ্রেনেড হত্যা সহ সমস্ত কিছুই তো আমাদের চোখের সামনে হয়েছে, যে কথাটা বললেন আপনি দাদা, তো হলো তো এই সমস্ত কিছু। এবং পরবর্তীতে আপনি দেখেন 2007-08-এ আবার সেই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের জগদ্দল পাথর, এবং তার বিরুদ্ধে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একেবারে সরাসরি সে সময় আমরা আন্দোলন করলাম, এবং পরবর্তীতে সেই আন্দোলনের ফসলে আসলে আরেকটি টার্নিং পয়েন্ট এলো 2008-এর ইলেকশনের মধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী এলেন, এবং সেই থেকে তিনি এখনো পর্যন্ত ক্ষমতায় আছেন, সরকারে আছেন। এবং এই সরকারে থাকতে যে বিশাল বিশাল কিছু যুগান্তকারী স্টেপস তো তিনি অবশ্যই নিয়েছেন। নারীর ক্ষমতায়ন, যে কথাটা আমি বলছিলাম বারবার, নারীর ক্ষমতায়নে বাংলাদেশে আজকে রোল মডেল, এ নিয়ে বিতর্ক করবার কোনো জায়গা নেই। অমর্ত্য সেন নিজেও স্বীকার করেছেন ভারতের মহিলাদের ছাড়িয়ে বাংলাদেশের মহিলারা অনেক দূর এগিয়ে গেছে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সেফটি নেটওয়ার্ক করা হয়েছে, মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, বিধবা ভাতা করা হয়েছে, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বৃত্তি উপবৃত্তি করা হয়েছে। পদ্মা সেতুর মতো একটি অকল্পনীয়, মানে বিশ্ব মুরব্বীদের, মোড়লদের ধমক টমক সমস্ত অগ্রাহ্য করে তিনি বাঙালির আত্মমর্যাদার প্রতীক হিসাবে পদ্মা সেতুকে তিনি গড়েছেন, এবং শেষ পর্যন্ত আশ্রয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্প তৈরি হয়েছে। এখন প্রশ্ন তো উঠতেই পারে, এর মধ্যে কি অনেক ধরনের সীমাবদ্ধতা কিংবা অনেক ধরনের লিমিটেশনস কি এখানে ছিল না?
ব্যতিক্রম কি হয়নি? হয়েছে অনেক ধরনের চুক্তি বিচ্যুতি না, এখানে আছে। আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ। ব্যক্তির আকাঙ্ক্ষা, নেতৃত্বের আকাঙ্ক্ষা, হ্যাঁ। আমরা দেখেছি যে আলোচনায় এসেছি যে পাকিস্তান আমলে বঙ্গবন্ধুকে ধ্বংস করে একটি রাজনৈতিক প্রক্রিয়াকে ধ্বংস করবার চেষ্টা করেছে মুসলিম লীগ পাকিস্তানিরা। জি, আবার জি। এই সময় এই সরকারের মানে এই সময়টা আমরা দেখেছি যে বঙ্গবন্ধু কন্যাকে, কিন্তু আপনি যেটা বলেছেন যে একটু আগে আমরা যখন শুরুতে ক্লিপিং দেখছিলাম, দেখেন এই কথাটা তিনি বারবার বলেন যে আওয়ামী লীগ ভাগ্য পরিবর্তনের কথা বলেছে। নিশ্চয়ই। উনি বলেছেন, উনি কিন্তু নিশ্চয়ই। নিজের কথা বলছেন না, না। এবং স্মার্ট বাংলাদেশের কথা হ্যাঁ, বলছেন তিনি। ওই যে নতুন আরেকটি আপনি দেখেন কনসেপচুয়ালি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু তার প্রত্যেকটা রেজিমেই তিনি নতুন নতুন একটা কনসেপশন নিয়ে আসেন, কারণ আপনাকে বুঝতে হবে যে আজকে অনেক না, কিছু তো আমি বলছি যে উনি তো বারবারই বলছেন কিন্তু আওয়ামী লীগের কথা হ্যাঁ, বলছেন। আওয়ামী লীগের কথাই আমি বলছি। এই আওয়ামী লীগের মাধ্যমেই তো আপনি এই যে পরিকল্পনাগুলোকে আপনি যে বাস্তবায়িত করবেন, ইমপ্লিমেন্টেশন করবেন, এটার জন্য তো আওয়ামী লীগের মতো একটি সংগঠনকে কাজে লাগিয়েই তো করা হচ্ছে, এবং এই আওয়ামী লীগের সংগঠনের ভেতর দিয়ে সকলকে তিনি আবারও একত্রিত করবার চেষ্টা করছেন, যেটা বঙ্গবন্ধু করেছিলেন, এবং প্রান্তিক জনগোষ্ঠীকে, নারীদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে সকলকে নিয়ে তিনি এগিয়ে যাবার চেষ্টা করছেন। এবং স্মার্ট বাংলাদেশ নতুন একটি প্রপঞ্চ, ডিজিটালাইজেশন, ইনফরমেশন টেকনোলজি, আজকের গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই যে টেকসই উন্নয়ন যেটাকে আমরা বলছি, এমডিজি, এসডিজি ইত্যাদি, অর্থাৎ আধুনিক একেবারে আজকের বৈষয়িক যুগের যে আধুনিক যে প্রপঞ্চগুলো আছে, বহুমাত্রিকতা, প্লুরালিজম, মাল্টিকালচারালিজম, এই সবগুলোকেই কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী গ্রহণ করে এর ভেতর দিয়ে স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের ভেতর দিয়ে সোনার বাংলা গড়বার তিনি বারবার কথা ধন্যবাদ। বলছেন। আপনাকে একটু থামাবো আমি এই কারণে যে শেষ হয়ে আসছে অধ্যাপক ডক্টর জিনাত হুদা আপনার কাছ থেকে প্রপঞ্চের কথা বলছিলেন। আমি একটু বাঙালিত্বের জায়গায় চলে যাই, যে আমরা তো দেবে আর নেবে মেলাবে মিলিবে, অথবা রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি যে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো সত্য, আমরাও সেগুলো বুঝি। আপনি যে 47-এর আগের যে ইনার সার্কেলের কথা বলেছিলেন, সেই ইনার সার্কেলগুলো কিন্তু এখনো মরেনি। এখনো কিন্তু বাঙালিকে বাঁচিয়ে রাখবার জন্য, বাংলাদেশকে বাঁচিয়ে রাখবার জন্য, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বঙ্গবন্ধুর প্রিয় রবীন্দ্রসঙ্গীত যেটা জাতীয় সঙ্গীত হয়েছে আমাদের, ইত্যাদি মিলিয়ে আমরা কি এইটুকু বলতে পারি না যে আমরা প্রচণ্ড ঝড়ের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে চেষ্টা করছি একটু সেটেল হওয়ার জন্যে, এবং এই আশাবাদ নিয়ে কি আমরা শেষ করতে পারি না আমাদের আলোচনা, যে আমরা যেন এই 75 নট আউটকে সেঞ্চুরিতে নিতে পারি বা তারও বেশি? না না, তারও বেশি নিতে পারি, কিন্তু যে বিষয়টি হচ্ছে যে আমরা সামনে এগোবো, কিন্তু সামনের যে দুর্গম পথ সেটি কিভাবে অতিক্রম করব, তার সাথে আপোষ করে চলবো। আমার যে আপোষ বলবেন না কৌশল বলবেন? কৌশল অনেক সময় কিন্তু আপোষে পরিণত হয়, আমরা অনেক ক্ষেত্রেই দেখছি। যেমন আমরা রাষ্ট্রীয় 4 মূলনীতি, কিন্তু আমরা রাষ্ট্রধর্ম রেখে দিয়েছি। আমরা অনেক ক্ষেত্রেই বলি যে আমরা, আমি সেই জন্যই বলছিলাম যে সত্য যে কঠিন, সেগুলোকে ভালোবেসে তো আমরা কঠিন। এখন কঠিন যে বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আওয়ামী লীগের এই 75 বছর এই অধ্যাপক জিনাত হুদার যেসব সাফল্যের কথা বললেন, এর সঙ্গে কেউ দ্বিমত করবে না। কিন্তু একই সঙ্গে আমরা যদি গণতন্ত্রের সূচকে আমরা এগোতে পারতাম, এবং আওয়ামী লীগ সারা এই 75 বছর ধরেই গণতন্ত্রের সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। আর বাংলাদেশের স্বাধীনতা এসেছে কিন্তু গণতন্ত্রের প্রত্যয় নিয়ে। সুতরাং আজকে গণতান্ত্রিকভাবে যদি আমরা আরেকটু সামনে এগোতে পারতাম, সবাইকে মিলে যদি আমরা রাষ্ট্র পরিচালনায় করতে পারতাম, আমার মনে হচ্ছে সেটি আরও অনেক বেশি সাফল্য এনে দিত, সেটি আরও জনগণের মধ্যে আরও অনেক বেশি আশাবাদ এনে দিত। আপনার কথার সুর ধরেই আমরা আজকে শেষ করতে পারি এইটা, যে হ্যাঁ ঠিক আছে, গণতন্ত্রের প্রত্যয়ের কথা আপনি বলেছেন। বঙ্গবন্ধুর খুব প্রিয় একটি গান ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। এই জন্যে বলছি কথাটা, যে আওয়ামী লীগকে আমরা দেখেছি 47-এর পর থেকে, মানে 49-এর পর থেকে 71 পর্যন্ত অনেক সময় এককভাবে চলতে হয়েছে, এবং পরবর্তীতেও কিন্তু 75 পর্যন্ত, এবং তারপরে একটা সময়ে আওয়ামী লীগকে অনেক সময় কিন্তু এককভাবে চলতে হয়েছে। আওয়ামী লীগ যে বঙ্গবন্ধু নেতৃত্বে এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যেভাবে চলেছেন এবং এগিয়ে যাচ্ছেন, তাতে করে যদি কিছু
কৌশলগত কোনো ভুল যদি আপনাদের চোখে পড়ে থাকে, আমি তো মনে করি যে ওই যে ইনার সার্কেল বলছিলেন, সিনিয়র সার্কেলটি এখনো কাজ করে কিন্তু আওয়ামী লীগ বলেই যখন আপনি অন্যকে আত্মসমালোচনায় সঙ্গে যাচ্ছেন। নিচ্ছে, তার আদর্শিক সহযাত্রীকে সঙ্গে নিয়ে যখন চলছে, তখন কিন্তু আওয়ামী লীগ অনেক বেশি সফল হয়েছে। আর যখন একলা চলো, সেটা বোধহয় রাজনীতিতে অনেক দুরূহ কিন্তু হয় আপনি যে এবং বলছিলেন আপোসটা বেশি করতে হয়। 62 সালেই মনির সিং খোকারাইদের উনি বলে দিয়েছিলেন যে ওদের সঙ্গে হবে না। হবে না, এবং 6 দফার পরে বলেছেন আমার 6 দফার আড়ালে কিন্তু দফা একটাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ ডক্টর জিনাত হুদা এবং সোহরাব হাসান। আমাদের অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে, আলোচনার শেষ নেই। 75 বছর তো আর 45-50 মিনিটে আটকানো যাবে না, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। তবু যথেষ্ট কথা, সুন্দর কথা বলেছেন আপনারা, এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই সেগুলোতে ঋদ্ধ হয়েছেন। প্রিয় দর্শক, শেষ করছি আজকের নিটোলটা 21 রাত। আজকের বিষয় ছিল সংগ্রাম ও সাফল্যের 75 বছর। গতকাল 23শে জুন ছিল আওয়ামী লীগের 75 বছর পূর্তি। সেই উপলক্ষে আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে দুজন অতিথি ছিলেন। আমাদের আমন্ত্রিত অতিথি ডক্টর জিনাত হুদা অধ্যাপক এবং সোহরাব হাসান। তাদের দুজনের প্রতি আমার 21শে টেলিভিশনের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান এতক্ষণ ধরে দেখবার জন্য। ভালো থাকবেন।